লা 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 লা। এটা ছাতা ছাতা ছাতার তলায় আমি, ছাতা ছাতা ছাতার তলায় আমি। হ্যাঁ, এই যে ছাতা, ছাতার তলায় রয়েছি। না বৃষ্টিতে ভিজবো, না রোদ্দুরে পুড়বো। ও কি সেফ, কি সেফ, কি সেফ! নিজেকে কি মনে হচ্ছে যেন তুই ছাতার তলায় থেকে আমি হচ্ছে সব কিছু করতে পারি ছাতার তলায়, পুরো রাজ্য পৃথিবী জয় করতে পারি। আর ছাতাটা যখন টুকুস করে বন্ধ হয়ে যাবে তখন কি হবে? রোদ্দুরে পুড়বো, জলে ভিজবো, কি হবে? হুম 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 মূল কথায় আসি। নমস্কার, নমস্কার। হ্যাঁ, আমি টিকটক কমেডি কভারে একটু ভিডিও করি, তাও মাঝে মধ্যে একটা 2-3 দিন পরে আবার এলাম। মানে সবসময় ইচ্ছে করে না, আমি খুব ল্যাদ খাই, ভালো লাগে না। বললাম না, আমার এখানে থেকে কিছু পাওয়ার নেই, নেওয়ার নেই, জাস্ট একটু ফান করি আর একটু মজা নিই, ব্যাস। হ্যাঁ, আজকে কিছু সিরিয়াসভাবে ভিডিওটা করব না, কোনো ইয়ার্কি নিয়ে না, এটা সিরিয়াসভাবেই ভিডিওটা করব। ছাতাটা কেন দেখালাম, ছাতাটা কেন দেখালাম সেটা আপনারা বলবেন, আমি বলবো না। ছাতা নিয়ে কেন আজকে ভিডিওটা করলাম, কিছু কথা আজকে আপনাদের বলতে এলাম। আমি কোনো নাম নেব না, কারোর নাম নেব না। ভিডিওটা করছি শুধু আপনাদের বুঝে নিতে হবে। একটা গল্প বলি, গল্প না, সত্য ঘটনা অবলম্বনে, অনেকে নাটক করে অনেক কিছু দেখানো হচ্ছে, তা একটা সত্যি ঘটনা বলি আমার সাথে। এই ঘটনাটা আমি অনেকবার ওয়াইটিতে বলেছি, আমার ভিডিওর মধ্যে বলেছি। কয়েক বছর আগের কথা, 19 সালের কথা। আমার ছেলে তখন খুবই ছোট না, মাধ্যমিক দিয়েছে, মানে মাধ্যমিক দিতে দিতেই আমরা ট্রেনের টিকিট কাটি যে আমরা কুলু মানালি সিমলা এটা ঘুরতে যাব। আর ঘুরতে যাবো কার সাথে? আমারই ওরই স্কুলের একটা বন্ধু, ওর নাম শুভদীপ। শুভদীপের সাথে, শুভদীপের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যাব। আমরা মাকে নিয়ে যাই, আমার বাবা তো অসুস্থ, বাবাকে দেখাশোনার লোক রেখে মাকে নিয়ে যাই। মা তো কোথাও যেতে পারে না বাবার জন্য, নিয়ে যাই। আর ওদের ফ্যামিলি থেকে ওর মামার বাড়ির লোক যায়, মানে শুভদীপের মামার বাড়ির লোক যায়, আর আমরা যাই। আর ওর মায়ের নাম হচ্ছে তুলি, আমার খুব ভালো বান্ধবী। আমি হয়তো থাম্বনেলে ছবি খুঁজে পেলে দিয়ে দেবো, কারণ আমার এটা নতুন মোবাইল তো এখানে সব ছবি নেই। ওর আর আমার ছবি দিয়ে দেবো, ওই মানালিরই ছবি। তা এবার আমরা তো ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে এবার ওরা তো মানে ছোট, তখন সবে মাধ্যমিক দিয়েছে, একটু বদমাইশি দুষ্টুমি বুদ্ধি তো ওদের মাথায় থাকতেই পারে দুজনেই। তা আমার ছেলে থেকে শুভদিকে একটু বেশি চঞ্চল, কিন্তু দুজনেই খুব ভালো বন্ধু। মাঝে মধ্যে খুনসুটি লাগে, ঝগড়া লাগে, বন্ধু বন্ধু যা হয়। এবার আমরা সব জায়গা ঘোরার পর মানালিতে যাই, আরও টপে। এবার মানালি যে হোটেলটায় আমরা ছিলাম সেটা একটা ওই লবি মতন ছিল, মানে আমরা আমরা ছিলাম হচ্ছে 3rd ফ্লোরে, মানে গ্রাউন্ড ফ্লোরের ওপরে, মানে একটু উঁচুতে লবিটা ছিল, ওপেন লবিটা ছিল, ওপেন ছিল, মানে রেলিং দেওয়া ছিল, পড়লেই নিচেই রাস্তা, আর ওই দিকটা পাহাড় ছিল। ওখানে লবিতে দোল্লা টোল্লা লাগানো ছিল, আমরা বেশ ওখানে খুব, আর ওখানে ডাইনিং হলটাও ওখানটাই ছিল, লবির সামনেই ডাইনিং হলটা ছিল। আমরা ওই লবিতেও ব্রেকফাস্ট করতাম। এমন একদিন সকালে আমরা সবাই ওখানে ব্রেকফাস্ট করছিলাম, আর আমার হাজব্যান্ড ছিল ওপরে সেভিং করছিল, মানে লনটায় ওপরে, আমি যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরে। এমন সময় ওদের দুই বন্ধুর খুব দোল্লা চড়া নিয়ে খুব ঝামেলা বাঁধে, মানে আমার ছেলে আর ওই আমার ছেলের বন্ধুর, কে চড়বে, কে কতক্ষণ চড়বে, এই নিয়ে তুই এতক্ষণ চড়েছিস, ও বলছে তুই এতক্ষণ চড়েছিস, নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ বাঁধে। এবার বাঁধাতে এবার খুব রেগে যাই আমিও, যে ঘুরতে এসে কি ঝগড়া, ওর ছেলেকে সামলাচ্ছে, আমি আমার ছেলেকে সামলাচ্ছি। হ্যাঁ, ঘুরতে এসে একজন করে চড়, দুজনেই একসাথে চড়বি নাকি এটুকু দোল্লাতে দুজনের তো হবে না, আর ছিঁড়ে পড়ে গেলে তখন কি করবি, এই নিয়ে কেউ কোনো কথা শুনছে না। তখন আমি রেগে গিয়ে
আমি রেগে গেছিলাম, খুব রেগে গিয়ে আমি ওকে বলেছি, মুখে বলেছি, তখন মুখে বলেছি, মানে টেবিলের মধ্যে খাচ্ছিলাম, ও আরও সাইডে দাঁড়িয়ে ছিল, আর আমার মা আমার পাশে বসেছিল। মুখে বললাম যে তোকে কিন্তু এবার আমি পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবো, রেগে গিয়ে। তখন আমার মা আমার গালে, 31 জন আমরা গেছিলাম, আরও সবাই, মানে আমরা তো নিজেরা গেছিলাম, একটা ট্যুরিস্টের সঙ্গে গেছিলাম। 31 জনের সামনে আমার 2 গালে ঠাস ঠাস করে চড় মারে, একেবারে সপাটে আওয়াজ হয়, ব্যথা লাগে আমার। আমি তো মানে চমকে যাই, কারণ আমার যে চটটা মারে, তখন আমি ভাবি যে মানে কাঁদি, ভ্যাভ্যা করে কেঁদে ফেলি, কিন্তু আমি কিন্তু মাকে ওখানে একটা কথাও বলতে পারিনি। আমার মা কিন্তু নির্দ্বিধায় আমাকে চড় মেরে দিল। চড় মারাতে অতগুলো লোকের সামনে আমি খুব অপমানিত বোধ করি, কারণ আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আমার বান্ধবীর ফ্যামিলি আছে, আরও আর অচেনা অজেনা অনেক মানুষ আছে। আমি কিছু মাকে তুমি কেন মারলে কথাটাও আমি বলিনি, যে তুমি কেন মারলে। যাই হোক, মেরেছে, অনেকক্ষণ প্যাপা করে কাঁদলাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম, এ রাগ ভাঙাতে আসে, ও রাগ ভাঙাতে আসে। একটা সময় আমার হাজব্যান্ডটা ওপরে নেমে আসলো, আমার মাকে বললো সবার সামনে কেন মারতে গেলেন। মা বললো যে ও যে বললো পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবে, কেউ বলে ছেলেকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবে? হ্যাঁ, বিদেশ বিভূয়ে এসে কেউ বলে? আগেকার দিনের মানুষ, একটু পুরনোপন্থীর মানুষ। তা আমি পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবো বলেই কি ছুঁড়ে ফেলে দেবো? তা তো নয়। কিন্তু আমি কিছু বলিনি, বলতে পারিনি মাকে। কিন্তু সেই জায়গায় যদি আজকে ওই জায়গায় যদি আমি আরেকটু আগের মানুষ, মানে আমাদের জেনারেশনটা একটু আগে, কিন্তু এই জেনারেশন মানে আমার ছেলের যে জেনারেশন, 20-21 বছর বয়সের ছেলেদের যদি আমি মারতাম, ওরকম আমার জায়গায় আমার ছেলেকে বসিয়ে যদি দেখতাম যে আমি যদি ওখানে মারতাম, আমার ছেলে কি রিঅ্যাক্ট করতো? আমার ছেলে হয়তো খুব চিল্লাতো, নয় গুম মেরে যেত, নয় হাতটা ধরে এরকমভাবে আটকে দিত, যে কোনো একটা করতো, কিন্তু চুপচাপ থাকতো না। মানে এখনকার জেনারেশন কিন্তু খুব প্রতিবাদী জেনারেশন। এই জেনারেশনটা যেটা চলছে সেটা কিন্তু খুব প্রতিবাদী জেনারেশন, তারা কিন্তু সহজে সব কিছু মেনে নেয় না। আচ্ছা, এমন একটা লাইভে, ওই লাইভটায় আমি প্রথম থেকেই দেখছিলাম, বলেছি নাম বলবো না, এমন একটা লাইভে মা এখানে আমি কিছুটা মায়ের দোষই দেবো, কারণ মা ধৈর্য রাখতে পারেনি। ছেলের আমি কোনো দোষই দেবো না, কারণ ছেলেটার কোনো দোষ ছিল না। মা ধৈর্য রাখতে পারেনি বলে, দরকার ছিল তোমার অসুবিধা হয়েছে লাইভটা তুমি কেটে দাও, ওরকম একটা মেসেজ এসছে, তুমি লাইভটা কেটে দাও। কেটে না দিয়ে তুমি লাইভ চলাকালীন তুমি ছেলের কাছে প্রশ্ন করো, ছেলে উত্তর দেয়, একটু জোরেই উত্তর দেয়। তোমার মাথায় থাকা উচিত যে এখানে হায়নার দল বসে আছে, সব ওত পেতে বসে আছে। তখন টপ চ্যাটে ছিল 43 জন, ইনক্লুডিং মি, আমাকে নিয়ে 43 জন আমি দেখেছি। আমি পুরো সাইলেন্ট ভিউয়ার হিসেবে আমি দেখছিলাম, পুরোটাই দেখেছি, তাই পুরোটাই জানি, কারোর কথা শুনে নয়। যখন আমার ভিডিওটা কটা দেরি হয়ে গেল, কারণ কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই যখন ঝামেলাটা বাধে তখন ছেলেটা শুধু চিৎকারই করেছে, ছেলেটা কিন্তু মায়ের গায়ে হাত দেয়নি, আমি দেখেছি। ছেলেটা ওই আইপডটা কাটতে গিয়ে মা ব্যালেন্স সামলাতে, কারণ আমরা তো ভারী চেহারাতে ব্যালেন্স সামলাতে না পারলে আমরা কিন্তু সরে যাই, ব্যালেন্স সামলাতে পারিনি বলে ধপ করে পড়ে গেছে। মাকে না মেরেছে, মাকে না কোনো উল্টোপাল্টা কথা বলেছে, শুধু চিৎকারই করেছে, এটা স্বাভাবিক। আজকে যদি সেই জায়গায় আমার ছেলে হতো, আমি যদি করতাম, সে চিৎকারের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস করতো। ওর আর একটা স্বভাব আছে, ওর মানে এই স্বভাবটা ওর বাবার থেকেই পেয়েছে, মানে রেগে গেলে কিছুতে ঘুষি মারায়। এরকম আমার একদিন আমার শোকেসের কাজ ভেঙে গেছিলো, এই ইউটিউব করা একদম পছন্দ করে না, তো খাওয়ার দেরি হয়ে গেছিলো, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকা একদম পছন্দ করে না, ঘুষি মারে। তাতে তার যে নিজের কষ্ট হয় সেটা সে বোঝে না।
ও তো চিৎকারই করেছে। আমার ছেলে হলে অকপটে স্বীকার করছি, কিছু তো ঘুষি পারতো, হয় দরজায়, নয় দেয়ালে, নয় কোনো কাঁচে। রেগে গেলে এমনি কিছু করতো না, রেগে গেলে এই ঘুষি টুসি মেরে দিত। যেটা আমি করেছিলাম, যে আমি শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলাম বলে আমার ছেলেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, সেটা নয়। কিন্তু জেনারেশনটা মাথায় রাখতে হবে। আমরা কোন জেনারেশন, এখনকার কোন কোন জেনারেশন। এখানে অনেকে নাটকের রূপান্তরিত করেছে, অতি মূর্খ। নাটকে যারা রূপান্তরিত করেছে আজকে, যেটা নয়, যেটা সত্য নয়, তারা নাটক করে রূপান্তরিত করেছে, সেই ঘটনাটাকে রূপান্তরিত করেছে, যে ছেলে মারছে মাকে এরকম করে। আমরা কেউ দেখিনি যে ছেলে মাকে মারছে। এখানে দেখেছি মা ছেলেকে মারছে, এটা স্বাভাবিক ব্যাপার, একটা নর্মাল ব্যাপার। একটা ছেলেকে মা শাসন করবে, সন্তানকে মা শাসন করবে, সেটা নর্মাল ব্যাপার। আমিও করি চত্থাপড় এখনও মেরে দিই। যে বড় হয়ে গেছে বলে, তুমি ল পড়ছো বলে তুমি আমার মাথাটা কিনে রাখুনি, কিন্তু এখনও বলি। সেরকমভাবে করতে হয় না, কারণ অবাধ্য ছেলে নয়, সেরকম অবাধ্য তৈরিও করিনি। হ্যাঁ, একটু চিৎকারই মাঝে মধ্যে করে, মানে মেন হচ্ছে টাইম মতন খাবারটা পেলেই ব্যাস, আর কোনো কথা নেই, আর কিচ্ছু বলবে না। আমার টাইম মতন আমার একটু ল্যাথার্জি আছে বলে আমি টাইম মতো দিতে পারি না বলেই চিৎকার করে, নাহলে আর কোনো গল্প নেই। সত্যি খুব ভালো ছেলে, যার ছেলেকে এইভাবে মেরেছে সত্যি সেও খুব ভালো ছেলে। তার মায়ের ধৈর্য রাখা উচিত ছিল, যে ছেলেটা কাজ করছে, সে আসবে, এসে দেখবে। তাও তো সে দেখবে বলেছে, আমি আসছি বলেছে, আমরা সবাই জানি। মায়ের ধৈর্যের অভাব ছিল, ছেলের কোনো দোষ ছিল না। যাই হোক, এখানে তো ঘটনাটি ঘটে গেছে, আর এখানে হায়নার দলরা তো বসেই আছে হায়নার মতন ওত পেতে। কখন একটা মাংস ছিঁড়ে পড়বে, আমরা খাবো, খেয়ে আমাদের পেট ভরবে। তা যে নাটকে রূপান্তরিত করেছে, সে তার ছেলেকে দিয়েই করেছে। ভগবানের কাছে প্রে করি ওরকম দিন যেন, ওরকম মার যেন ছেলের হাতে খেতে হয়, তবেই আজকের দিনটার কথা মনে পড়বে, যে আমি কাউকে নোংরাভাবে অভিনয় করে দেখিয়েছিলাম, যেটা ঘটনা মিথ্যে রটনা করেছি। কিছু মানুষ এইটাকে সঙ্গে সঙ্গে, মানে বলেছি না হায়নার দল, কিছু মানুষ যারা রাস্তাঘাটে লোককে মারধর করতে চলে যায়। দীপ্তিদি ভিডিওটা করেছে, দীপ্তিদির ভিডিওটা আমি দেখেছি। দীপ্তিদি স্পটে দাঁড়িয়েছিল, যারা রাস্তাঘাটে লোককে মারধর করতে চলে যায়, তাদের বাইরের লোক, অচেনা লোক তাদের মারধর করতে চলে যায় রাস্তাঘাটে। মানে আমি ডান্স জানি, আমি ডান্স শিখেছি ছোটোবেলা থেকে, আমি স্টেজ পারফরমেন্স করি, সেটা আলাদা ব্যাপার। মানে আমি গান শিখেছি, আমি ডান্স শিখিনি, সেটা আলাদা ব্যাপার। আমি নাচ জানি না, কিছু জানি না, আমি রাস্তাঘাটে ধৈত্য ধিনাক করে একটা, মানে স্টেপ ছাড়া কোনো স্টেপ নেই নাচের, সেরকম অনেকেই নাচ শিখে নাচ করতে পারে। তাদের যাদের নাচের প্রতি ভালোবাসা আছে, তারা স্টেপ ওয়াইজ করতে পারে না তা নয়। গান না জেনেও অনেকে গান করতে পারে, কিন্তু বেসিক সেন্সটা থাকতে হবে তো না। গান জানলেই হলো না, তার বেসিক্সটা জানতে হবে। ট্রান্সলেশন করলেই হলো না, তার এবিসিডিটা আগে শিখতে হবে। তেমনি বেসিক একটা নলেজ আছে, বেসিক শিক্ষা আছে, সেই বেসিকটা যেমন আমরা গানের বেসিক, আমরা ক্লাসিক্যাল শিখেছি, আগে ক্লাসিক্যাল শিখতে হয়। আমি নাচের ব্যাপারে জানি না, ক্লাসিক্যাল ডান্স নাচের ব্যাপারে অতটা অভিজ্ঞ নই, আমি জানি না, তবে গানের ব্যাপারে অনেকটাই অভিজ্ঞ। তার বেসিক সেন্সটা থাকতে হবে। তাদের মুখে এইসব কথা মানায় না। যে হ্যাঁ, একটা ভুল অবশ্যই হয়েছে, ক্যামেরাটা খোলা ছিল, অতটা মাথায় রাখতে পারিনি। ক্যামেরাটা খোলা ছিল, লাইভটা চলছিল, সেই লাইভে বসে বুঝতে পারিনি যে হায়নার দলেরা উৎপেতে আছে, হায়নার দলেরা আক্রমণ করবে। অনেকেই ভূতে, কিন্তু এইটা কিন্তু ঘর কি কাহানি ঘর কি হচ্ছে না, একটা সিরিয়াল, এটা ঘর কি কাহানি প্রত্যেকটা ঘরে আছে। স্বামী স্ত্রী অশান্তি হয়, ঝগড়া হয়, ঝাঁটি হয়, ছেলে মেয়ের সাথে ঝামেলা হয়, মতবিরোধ হয়। এক জায়গায় থাকতে গেলে ঘটি বাটি ঠুকাঠুকি লাগবেই, এটা ন্যাচারাল। যদি এটা না হতো তাহলে ওটা আনন্যাচারাল হতো, তাহলে কারোর সাথে কারোর বন্ডিংই থাকতো না। যে যা করছে যে না করছে প্রতিবাদ, প্রত্যেকটা মানুষ এটাকে প্রতিবাদ। আমি তোমার কাজে অপছন্দ করছি, প্রতিবাদ, কারণ তোমার প্রতি আমার সে জোরটা আছে।
তোমার প্রতি আমার সেই জোরটা আছে যে আমি তোমাকে প্রতিবাদ করে তোমাকে বারণ করতে পারি। আজকে যদি তোমাকে সেই জোরটা যদি না থাকতো, তোমার ব্যাপারে আমি প্রতিবাদ করতাম না। তুমি যা করছো করো, যা যেখানে যাচ্ছ যাও, আমার দেখার দরকার নেই। কথাটা হবে ওই যা গরু বনে যা, বনে গিয়ে ঘাস খান মতন। আমরা সন্তানকে কন্ট্রোল করতে পারি, মারতেও পারি, ভালোও বাসতে পারি, আদরও করতে পারি, সব করতে পারি। যারা বড় বড় কথা বলছে তাদের সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুক না। আমি কারোর সন্তানকে বলছি না, তাদের সন্তানের দিকে দেখুক, খামতিগুলো লক্ষ্য পড়বে। তাদের সন্তানের খামতিগুলো না তাদের চোখেই পড়বে। আজকে যদি অতই সব সন্তানরা ভালো হতো, তাহলে অন্য আমি যেমন অন্য কাস্টে বিয়ে করেছি, মানে আমি হিন্দু বাঙালিকেই বিয়ে করেছি, অবাঙালিকে বিয়ে করে ফেলছে। তাহলে বাইরের দেশে চলে যাচ্ছে, অবাঙালিকে বিয়ে করে ফেলছে, তাকে মা বাবাকে মেনে নিতে হচ্ছে। অনেকে আছে। তাদের কি সন্তানের প্রতি কন্ট্রোল ছিল? তাহলে অন্য রিলিজিয়ান্সকে বিয়ে করে ফেলছে, তাদের কি সন্তানকে প্রতি কন্ট্রোল ছিল? তারাও তো সন্তানকে মেনে নিয়েছে সাদরে। আজকে একটা মা তার সন্তানকে শাসন করেছে, তার ছেলেকে শাসন করেছে, সেইটাকে বড় করে হাইলাইট করার কি আছে? বড় করে হাইলাইট করার কি আছে? এই দেখো, এই দেখো, এই দেখো। ওটা তো প্রত্যেক ঘরে হয়, প্রত্যেক ঘরে হয়। এই জেনারেশন, এই বয়সের ছেলে মেয়েদের গায়ে হাত দিলে তারা প্রতিবাদ করবেই। এখন কেউ গায়ে হাত দেয় না, তাও তো তার সন্তানের প্রতি কন্ট্রোল আছে। তার সন্তান, এখন দেখছি যে সন্তান চলে গিয়ে কচি বয়সে 15-16 বছর বয়সে কাউকে বউ এনে তো ঘরে ঢোকায়নি, যে এরাও তোমার বউ, বারবার বউ নিয়ে আসছে, মানে আমার বিয়ে পাচ্ছে বলে আমি বিয়ে করতে চলে গেলাম, সেরম তো করেনি। জানি আমার এই ভিডিওটা অনেকের ভালো লাগবে না, কিন্তু অন্যায় হচ্ছে দেখে চুপ করে থাকতে পারলাম না। আগেকার দিনের কথা অন্য, আগে আমাদের জেনারেশনের কথা অন্য। আমাদের জেনারেশনে অনেক কিছুই হতো যেটা আমরা বাবা আমারকে ভয় পেতাম। এখনও ছেলেমেয়েরা ভয় পায়, সেরমভাবে না পেলেও পায়, কারণ ওই বয়সের ছেলে আমার ঘরেও আছে, আমার ঘরেও বড় হচ্ছে। হ্যাঁ, বকি ধমকাই চমকাই না, যতটুকু বলা যায়, কারণ আজকালকার ছেলে মেয়েদের বিশ্বাস করা যায় না, কখন যে তার মানে লেগে যায়, কখন যে সে কী করে ফেলে। আমারই কয়েক বছর আগের কথা, সেটাও 2-3 বছর আগে, আমার বাড়ি নেয়ার হসপিটালে আমি এখন শাশুড়িকে ভর্তি করতে যাই, কারণ আমার বাপের বাড়ি আর আমার বাড়ি তো খুব একটা দূরে নয়। তা আমার বাপের বাড়ির পাড়ার একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সেও বোধহয় এরকম মাধ্যমিক দিয়েছে কি দেবে এরকম, মা বকেছিল, তখন চলছিল, ওই ভ্যাকসিনেশন চলছিল, মা বাবা বকেছিল পড়ার জন্য বা কিছুর জন্য, মেয়েটা ভালো ডান্স করতে পারতো, পড়ার জন্য বা কিছুর জন্য ডান্স বকেছিল বা কিছু। একটাই মেয়ে, কাকারও বিয়ে হয়নি, কাকাও খুব ভালোবাসতো। আমি আমার দেওর আর আমার হাজব্যান্ড শাশুড়িকে ভর্তি করতে যাই, মানে সামনে সাগর দত্ত হসপিটাল আছে ওখানে। তা তখন আজ থেকে ভ্যাকসিনেশনের সময়, করোনার সময়, তখন মেয়েটি যা ঘটানোর ঘটিয়েই ফেলেছে। কাকা এসে প্রথমে ডেকেছে, সাড়া পায়নি, তারপরে দরজা ভেঙে বার করা হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আমার সামনেই, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার 3-4 হাত দূরেই, মানে শাশুড়ির বেডের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর 3-4 হাত দূরেই তখন তাকে মৃত বলে ঘোষণা করে দিল। একটি মাত্র মেয়ে, মা বকেছিল পড়ার জন্য। এখনকার ছেলেমেয়েদের কিছু বলতে নেই, কিছু বলা যায় না, সেইভাবে কিছু বলা যায় না, কারণ ওদের মান খুব
আমাদের মতো না, আমাদের মতো না। এখনও বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, তারপরও থাপ্পড় মেরে দিল, তা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেললাম, তারপরে চোখ মুছে, তারপরে আবার গায়ে মাথায় হাত বুলিয়ে দিল, ব্যাস আবার বেরিয়ে পড়লাম ড্যাং ড্যাং করতে করতে। এরকম অনেকেই আছে, অনেক আছে। আমার হাজব্যান্ডকেও বিয়ের পর আমার শাশুড়ি ছপাত ছপাত করে, বিনা কারণে, কোনো কারণ নেই, ওনার তো কোনো কারণ নেই, ছপাত ছপাত করে ঘরে কেন তালা দিয়ে গেছিস, ব্যাস ছপাত ছপাত করে দুটো পাখা দিয়ে বাড়ি মেরে দিল। তুই বলেনি তো যে আমাকে কেন পাখা দিয়ে মারলে তুমি, আমার বিয়ে হয়ে গেছে আমার বউয়ের সামনে। বা আমার একটা জোর থাকতো যে আমি মারলে আমার প্রত্যুত্তর করবে না। কিন্তু এখনকার ছেলেমেয়েরা নয়, আপনাদের ঘরেও ছেলেমেয়েরা আছে, ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। এই যে ঘটনাটি আপনারা যে ঘটাচ্ছেন, আপনারা যে নোংরা নোংরা ভিডিও করছেন, নাটক করছেন, নাটকে রূপান্তরিত করছেন, খিল্লি নিচ্ছেন, এটা কি ঠিক করছেন? বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, দেখুন না একবার। আপনাদেরও তো বিবেক আছে। আপনারা ছাতার তলায় আছেন বলে সব খুন মাপ, আপনারা 7 খুন মাপ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যাচ্ছে না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আর যারা বিনা ছাতায় আছে তারা কি বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে? ভাবাটা আপনাদের ভুল। আপনাদের ওখানে পয়সার খেল হচ্ছে, পয়সার খেল হচ্ছে ওখানে। ভেবে দেখুন যে আপনারা যে ঘটনাটা রূপান্তরিত করলেন, নাট্যরূপে রূপান্তরিত করলেন, সেই ঘটনাটা আপনার ঘরে ঘটছে না তো? আমার তো মনে হয় আপনার ঘরে ঘটছে। আর না ঘটলেও আজ থেকে মিলিয়ে নিন, 2-3 বছর পরে আপনার ঘরেই ঘটবে। কারণ আপনি এই নাটকটা রচনা করে রাখলেন, আজকে কী যে ভুল করলেন, হ্যাঁ, পয়সার জন্য, একটু রেভিনিউ কামানোর জন্য যে কী ভুল করলেন সেটা আপনার বোধগম্য হবে না। পরে যখন ঘটবে আপনার সাথে, আপনি যখন আপনার সন্তানের হাতে রিয়েলি মার খাবেন, তখনই বুঝবেন, আজকের কথাটা মনে পড়বে, আপনার এই নাটকের কথাটা সেদিন মনে পড়বে, আমি ভুল করেছিলাম। সব কিছু নিয়ে খিল্লি করা যায় না, আর সব কিছু নিয়ে নাটক করা যায় না। আপনারা যেটা করছেন, অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। একটু বন্ধ করুন, একটু বন্ধ করুন। আজ পর্যন্ত আমি কোনো স্ল্যাং দিইনি, আর কোনো বাজে ভাষা ভাবে কাউকে অ্যাটাক করিনি, কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি। যদি কমপ্লেন করেন, কমপ্লেনগুলো খাওয়াতে পারেন। আমার ভিডিওগুলো তো জল করছে। কাউকে এতটা ছোট করবেন না, কারণ মনে এতটা আঘাত দেবেন না। আপনারাও মানুষ, যাকে দিচ্ছেন সেও মানুষ, আমরাও মানুষ। নমস্কার।